হামলা পাল্টা হামলার প্রতাপে উত্তপ্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। দখলদার ইসরায়েলের বর্বর হামলার দরুন পুরো অঞ্চল জুড়ে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ইয়েমেন এবং দখলদার ইসরায়েলের মাঝে সংঘাত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনের গুরুত্বপূর্ণ সব স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা পরিচালনা করে চলেছে দখলদার সেনারা। এর পাশাপাশি গাজায় আগ্রাসনও অব্যাহত রেখেছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মম নির্বিচার হামলায় দমে না গিয়ে ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। হুথি গোষ্ঠী ঘোষণা দিয়েছে, যতদিন গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না। হুথি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় এই পোস্ট করেছেন। সেখানেই ইসরায়েলিদের সতর্ক করেছেন তিনি। 30 ডিসেম্বর সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক দিনগুলিতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে। আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন, যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায়। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হুথিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করছে ইসরায়েলি নাগরিকদের মাঝে। সর্বশেষ আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে, হুথিরা গত বছরে ইসরায়েলে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন নিক্ষেপ করেছে। তারা দাবি করে বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেওয়া হয়। এদিকে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে, গেল 27 ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্যস্থলে ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। হামলা চলাকালে বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান ছিলেন। হামলায় নিজে নিরাপদ থাকলেও তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন বলে জানান তিনি। ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়ে বসেছেন। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হুথি বিদ্রোহীরা। তাদের নিয়ন্ত্রিত সানার ওই বিমানবন্দর ছাড়াও বৃহস্পতিবার বিভিন্ন সামরিক স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালায় বর্বর ইসরায়েল। হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করে বলেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়ে যাবে। নেতানিয়াহু বলেছেন, ইরানের শয়তান অক্ষ থেকে হুথি সন্ত্রাসী শাখাকে কেটে ফেলতে আমরা বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসন চালানো ইসরায়েলি সামরিক বাহিনীর মূল পরিচালক ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাপটের সঙ্গে তার প্রতিপক্ষদের হুমকি ধামকির ওপর রেখে আসছিলেন। ইতোমধ্যে যে কোনো মূল্যে যুদ্ধক্ষেত্রে সংঘাত অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। কিন্তু এই যুদ্ধবাজ খ্যাপাটে নেতা এখন গুরুতর অসুস্থ। জানা গেছে, মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রস্টেট গ্রন্থে বরফ হয়ে যাওয়ায় তিনি এই সমস্যায় ভুগছেন। এবার এই বর্ধিত প্রস্টেট গ্রন্থি অপসারণের জন্য তার অস্ত্রোপচার করা হবে বলে জানা যায়। নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা AFP। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহু গত বুধবার হাদাসা হাসপাতালে একটি পরীক্ষা করেন। সেই পরীক্ষায় জানা যায় বর্ধিত প্রস্টেট গ্রন্থির ফলে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, এ কারণে রবিবার প্রধানমন্ত্রীর প্রস্টেট গ্রন্থি অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। 75 বছর বয়সী নেতানিয়াহুর ওপর গত মার্চেও অস্ত্রোপচার করা হয়। সেবার তার হার্নিয়া অপারেশন করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি। আবার গত বছর জুলাই মাসে নেতানিয়াহুর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখনই অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানি শূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। সর্বশেষ গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃৎপিণ্ডে আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না।
উল্লেখ্য যে এমন সময় নেতানিয়াহুর উপর অস্ত্রোপচারের খবর সামনে এলো যখন গাজা উপত্যকায় 14 মাসের বেশি সময় ধরে অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে মসজিদ, হাসপাতাল, আবাসিক ভবন সহ সব ধরনের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের পরও শিগগির এই যুদ্ধ নিরসনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 45,000-এর বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এছাড়া গাজার 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। পৃথিবীর অন্যান্য দেশের থেকে চীন অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি প্রযুক্তির বিকাশেও অনেকটা এগিয়ে। তবে এবার চীন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভিন্ন এক প্রসঙ্গে। সম্প্রতি জানা গেছে চীন তার দেশে নতুন 200টিরও বেশি বিশেষ বন্দিশালা নির্মাণ করেছে। বলা হচ্ছে শি জিনপিংয়ের দুর্নীতি বিরোধী প্রচার চালানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন অনুসারে এই বন্দিশালাগুলো লিউঝি কেন্দ্র নামে পরিচিত। এগুলো সন্দেহভাজনদের 6 মাস পর্যন্ত ধরে রাখতে ব্যবহৃত হয়, যেখানে তাদের আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগের কোনো অনুমতি নেই। শি জিনপিং 2012 সালে ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন। তৃতীয় দফার শাসনকালে এ প্রচার অভিযান আরও জোরদার হয়েছে। লিউঝি ব্যবস্থা 2018 সালে প্রবর্তিত হয়, যা পূর্বের বিতর্কিত সুয়াংগুই সিস্টেম ব্যবস্থাকে প্রতিস্থাপন করেছে। এই বন্দিশালাগুলোতে দেওয়ালের গদি, 24 ঘণ্টা প্রহরা এবং নজরদারি ক্যামেরা রয়েছে। অত্যাচার এবং হেনস্থার অভিযোগে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছে সে ব্যবস্থা। এখন অভিযোগ করা হচ্ছে লিউঝি সেন্টারের মাধ্যমে ওই সিস্টেমকেই আবার নতুন রূপে ফিরিয়েছেন শি জিনপিং। কেবল কমিউনিস্ট পার্টির কর্মকর্তারাই নয়, যে কোনো জনশক্তি ব্যবহারকারী যেমন সরকারি কর্মচারী, ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের ম্যানেজারদেরও এখানে আটক করা যেতে পারে। উচ্চ প্রোফাইল মামলাগুলোর মধ্যে রয়েছে বিনিয়োগ ব্যাংকার বাও ফ্যান এবং সাবেক ফুটবল তারকা লি টাইয়ের নাম, যিনি দুর্নীতির জন্য 20 বছরের কারাদণ্ড পেয়েছেন। 2017 থেকে নভেম্বর 2024 পর্যন্ত 218টিরও বেশি লিউঝি কেন্দ্র নির্মাণ বা সম্প্রসারণ করা হয়েছে। মহামারীর পর এই নির্মাণ কাজ আরও দ্রুত হয়েছে। তবে এই ব্যবস্থার সমালোচকরা বলছেন এটি ক্ষমতার অপব্যবহার এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের সুযোগ তৈরি করছে। একজন আইনজীবী বলেছেন, এ সকল কারাগারগুলোয় বন্দীদের মানসিক ও শারীরিক চাপের মধ্যে রাখা হয়। একজন প্রাক্তন কর্মকর্তার মেয়ে দাবি করেছেন তার বাবাকে 6 মাস ধরে ঘুমাতে দেওয়া হয়নি এবং প্রতিদিন 18 ঘন্টা সোজা বসে থাকতে বাধ্য করা হয়। চীন সরকার লিউঝি কেন্দ্রগুলো নির্মাণের জন্য নির্দিষ্ট নিয়ম চালু করেছে। তবে সমালোচকরা বলছেন এই ব্যবস্থায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ঘুষ আদায় করা হচ্ছে। এদিকে একটি নতুন আইন সংশোধনী প্রস্তাবিত হয়েছে, যা তদন্ত পদ্ধতি আইনসম্মত ও সভ্য করার কথা বললেও বন্দীদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের অনুমতি দেয় না। অনেকে মনে করছেন এ ধরনের ব্যবস্থাপনা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও আরেক নিকটবর্তী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। বিগত কয়েক মাসে ভারতের মিডিয়া বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন নিয়ে প্রায়ই আক্রমণাত্মক সংবাদ প্রচার করেছে। পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চেয়ে বসেছে বাংলাদেশ। এবার একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল। বিশ্লেষকদের মতে ইসলামাবাদ যদি ঢাকার এই আবদার মেনে নেয় তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সুরক্ষার জন্য এটি বড় কোনো চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াতে পারে। 30 ডিসেম্বর সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মানি কন্ট্রোল দাবি করেছে স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং IDRW এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে রাখবে। জানা গেছে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে।
IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও বলা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ-2 বা আবদালির ওজন ১৭৫০ কেজি। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৪০০ কিলোমিটার এবং এর দৈর্ঘ্য ৬.৫ মিটার ও ব্যাস ০.৫৬ মিটার হয়ে থাকে। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে আবদালি বা হাতফ-2, গজনভি বা হাতফ-3, শাহিন 1/A বা হাতফ-4, স্বল্প পাল্লার স্ট্রাইক ক্ষমতা সহ নাসর বা হাতফ-9, মাঝারি পাল্লার ঘৌরি বা হাতফ-5 এবং শাহিন 2 বা হাতফ-6।